নার্সিং হোমের নিজের কেবিনে বসে আছে জাংকুক। দুই হাত মুঠিবদ্ধ করে কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখেছে সে। খুব গভীরভাবে কিছু চিন্তা করে যাচ্ছে। সাথে মনে পড়ছে কাল রাতের কথা, সেই প্রণয় রাত্রির কথা। সকালে উঠে তের দিকে চোখ পড়তেই সে দেখে মেয়েটা তার বাহুতে মাথা দিয়ে গুটিসুটি মেরে তার কোলের কাছে ঘুমিয়ে আছে। আদেও মেয়েটা জানে না কাল রাতে তার পাগলামোর সাথে জাংকুকের প্রণয়ের কথা। অবশ্য জাংকুকের কোনো অনুশোচনা বা খিদ ফিল হচ্ছে না। মনের কোনো এক কোণায় সৃষ্টি হয়েছে অদ্ভুত অনুভূতি। মারাত্মক রকমের অস্থির ভাব কাজ করছে জাংকুকের মধ্যে। মস্তিষ্ক আঁকড়ে ধরতে চাইছে অনুশোচনাকে, বারবার বলছে, জাংকুক তুই ভুল করেছিস, অবচেতন মেয়েটার সুযোগ নিয়েছিস তুই। কিন্তু তার একদম উল্টো ভাবনায় নিমজ্জিত জাংকুকের মন চিৎকার করে বলছে, কিছুই ভুল নয় জাংকুক, তুই কোনো ভুল করিসনি। মেয়েটা তোর স্ত্রী, তোর সে, একান্ত তোর। এমনিতেই কিছুদিনের মধ্যে তে জাংকুকের অস্তিত্বের সাথে মিশে গেছে। জাংকুক বুঝে গেছে সে পারবে না মেয়েটাকে ছাড়তে, কোনো রকম ভাবেই পারবে না। মেয়েটা জাংকুকের মাঝে খুবই সঙ্গোপনে নিজের অস্তিত্ব বিস্তার করেছে। ছাদ থেকে হেলে দুলে নেমে আসছে তে। সকালে ঘুম থেকে উঠেই দেখলো সে জাংকুকের রুমে। মনে করার চেষ্টা করলো কাল রাতের কথা। হালকা আবছা মনেও পড়লো জাংকুক তাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার কথা। কিন্তু তারপর কি হলো? মনকে বুঝ দিয়ে বলল, ঘুমিয়ে পড়েছিলাম হয়তো, মাথাটা হালকা ব্যথা করছে। তাই আর দেরি না করে সরাসরি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আয়নার সামনে দাঁড়াতেই নজর পড়লো গলায় একটা দুটো লাল দাগ। তে ভ্রু কুঁচকে হাত বুলালো, হালকা ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। কিন্তু দাগটা আসলে কিসের তা তের মাথায় আসছে না। হয়তো মশা কামড়াচ্ছে কিংবা অ্যালার্জি, এটাই ভেবে ছাদে উঠলো। মনটা বেশ ফুরফুরে, মেজাজটাও ঠান্ডা। জাংকুকের কথা মাথায় আসতেই তে ঠোঁট কামড়ে হাসলো। কেমন লজ্জা লজ্জা ফিল হচ্ছে তার। অভিমানটাও অনেকটাই কমেছে। বেশ কিছু সময় তার খরগোশ পরিবারের সাথে কাটিয়ে নিচে আসে। দাদু মানে জেহবের ডাকে, দাদু আমায় ডেকেছো? পত্রিকা দেখে মুখ তুলে তাকালো তের দিকে, হেসে বলল, হ্যাঁ ডেকেছি তোমায়। তোমার কি আজ কলেজ আছে? দাদু আজ শুক্রবার। জেহব ঠোঁট গোল করে ভ্রু নাচিয়ে বলল, ও আমি ভুলে গেছি, বয়স বাড়ছে তো আজ কিছুই মনে থাকে না। দাদুর কথায় তে খিলখিলিয়ে হেসে তারপর দাদুর পাশে বসে। তার বাহু জড়িয়ে মাথা রাখলো দাদুর কাঁধে। তারপর বলল, কে বলেছে তোমার বয়স বেড়েছে? হ্যাঁ, তুমি এখনো ফিট অ্যান্ড ফাইন। তুমি চাইলে এখন কাউকে ফিদা করতে পারো, আর একটা বিয়েও করতে পারো। আর বিয়ে? তোমার দাদিকে আমি 14 বছর বয়সে বিয়ে করি, আর দেখো এখন সে আমায় ফাঁকি দিয়ে চলেও গেল আমায় একা করে। তোমার দাদির কথাই আলাদা, আমায় রাজি খুশি করার কোনো সুযোগ হাতছাড়া করেনি। অনেক ভালোবাসতে দাদিকে? না, এখনো বাসি। দাদুর কথায় তে যেন অবাক হয়। 70 পেরিয়ে যাওয়া এই মানুষটি তার স্ত্রীর মর্যাদা কেমন রক্ষা করে রেখেছে। তে নিজেও দাদুকে চুপি চুপি কতবার বিকেলের দিকে দাদির কবরের কাছে বসে থাকতে দেখেছে। হয়তো একেই বলে ভালোবাসা, একদম নিস্তব্ধ, নীরব, স্বার্থহীন। যে হোক, এবার গলা ঝেড়ে তের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার মা আর আন্টি মা আজকে মজার নাস্তা বানিয়েছে, কিন্তু এই নাস্তা আমার দাদু ভাই উপভোগ করতে পারবে না, কারণ সে সকাল সকাল নার্সিং হোম দৌড় দিয়েছে। একটা কাজ করো, নাস্তা প্যাক করে তুমি নার্সিং হোম নিয়ে যাও। তে এবার ঠিক ভেবে বসলো, আমতা আমতা করে বলল, আমি মানে এখন? হ্যাঁ এখন। জানো, আমি যখন না খেয়ে ব্যবসার কাজে জড়িয়ে পড়তাম, তখন তোমার দাদি নিজ দায়িত্বে আমার জন্য খাবার পাঠাতো। কখনো কখনো তো সে নিজের হাতেই খাইয়ে দিত। বলেই হো হো করে হেসে উঠল জেহব। তে বেশ অস্বস্তির মাঝে পড়ে গেল, যাবে কি যাবে না তা ভাবতে ভাবতে জেহবে আবার বলে উঠল, যাও দেখি তৈরি হয়ে নাও, আমি তোমার মাকে বলছি নাস্তা প্যাক করে দিতে, ঠিক আছে যাও। তে আর কি করা, সে ভালো মেয়ের মতো চুপচাপ দাদুর কথায় রাজি হয়ে গেল। উঠে চলে গেল রুমে, নিজের গায়ে জড়িয়ে নিল
লং ফ্রক, সাথে প্লাজো, ওনা এক কাঁধে সুন্দর করে জড়িয়ে মাথায় হিজাব বেঁধে নিল, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কালো কাজল লাগিয়ে আয়নার দিকে তাকালো। আজ একটু বেশিই সুন্দর লাগছে তাকে। জাংকুকের কথা ভাবতেই গাল দুটো রক্তিম আভায় ছেয়ে গেল। তার চোখও যে চাইছে জাংকুককে একবার দেখতে। সকালবেলা উঠে সারা রুম জুড়ে জাংকুককে দেখতে না পেয়ে মনটা কেমন নিরাশ হয়ে উঠেছিল তার। মায়ের গলার আওয়াজ শুনে তে হাতে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোগীর চেকআপ শেষ করে জাংকুক কিছু টেস্ট রিপোর্ট মনোযোগ সহকারে দেখছিল। ঠিক এমন সময় তার কেবিনের দরজায় কেউ কড়া নাড়ে। ফাইলের দিকে তাকিয়ে জাংকুক গম্ভীর আওয়াজে বলে, কাম ইন। দুই পা খুবই উৎফুল্লভাবে জাংকুকের কেবিনে প্রবেশ করে। জাংকুক মাথা তুলে একবার তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়। কিছু বলবেন ডক্টর লিসা? কেবিনে প্রবেশ করা মানুষটি আর কেউ নয়, জাংকুকের নার্সিং হোমে কর্মরত এক জুনিয়র ডক্টর, ডক্টর লিসা। মেয়েটি গুটি গুটি পায়ে জাংকুকের ডেস্কের সামনে এগিয়ে আসে আর লো ভয়েসে বলে, ইয়েস স্যার, আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। আর ইউ বিজি নাও? হ্যাঁ, ব্যস্ত তো অবশ্যই, তাও বলুন কি বলতে চান। লিসা যেন জাংকুকের এই কথার অপেক্ষায় ছিল। সমস্ত কিছু ভুলে দ্রুত পায়ে জাংকুকের একদম সামনে এসে জাংকুকের হাত দুটো এক ঝটকায় নিজের হাতের মাঝখানে চেপে ধরে। জাংকুক যেন বোকা বনে গেল মেয়েটার এমন আচরণে। জাংকুক অপ্রস্তুত হয়ে পড়ল। নিজের হাত সরিয়ে আনতে গেলে মেয়েটা আরো শক্তভাবে চেপে ধরে জাংকুকের হাত। জাংকুক অবাক। কিছু বলতে নিলে মেয়েটি অত্যন্ত আবেগী এবং সূক্ষ্ম শক্ত স্বরে বলে ওঠে, Sir, I love you. I love you the most, sir. You are my love at first sight. I can't explain how much I love you. What rubbish, Dr. Lisa? Are you out of your mind? Leave me. Let go of my hand. Sir, please. Sir, trust me. I love you. I do everything for you. আমি যেদিন আপনাকে প্রথমবার দেখি সেদিন আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি স্যার। আর কিভাবে যেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দিন রাত সকাল বিকেল প্রত্যেক সময় আপনার ভাবনায় হারিয়ে থাকি। আমায় ফিরিয়ে দেবেন না স্যার, প্লিজ। আপনি প্লিজ শান্ত হয়ে বসুন। একটা ডক্টরের এত আবেগী হওয়া ভালো নয়। আপনার কপাল ভালো আমি এখন আপনার সাথে অপব্যবহার করিনি। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে আপনি চেয়ারে বসুন। লিসা আর কথা বাড়ায় না। জাংকুকের হাত দুটো ছেড়ে জাংকুকের সামনের চেয়ারে মাথা নিচু করে বসে। মেয়েটা যেন এই মুহূর্তে নিজেকে সামনে রাখতে পারছে না, তাও এই অসম্ভব চেষ্টা। নিজের মনের কথা এতদিন ধরে চেপে রেখেছিল সে, কিন্তু এখন যেন এই অনুভূতি আটকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। জাংকুক এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্তভাবে বলল, ডক্টর লিসা, একটু আগেই করা আপনার বিহেভিয়ারের জন্য আপনি ফায়ার্ড হতে পারেন। সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমি আপনাকে ভালোবাসি। শাট আপ ডক্টর লিসা। এতক্ষণ ধরে আমি আপনার এই কথাবার্তাগুলো শুনে যাচ্ছি, তার মানে একদমই এইটা নয় যে আমি আপনার কথাগুলো শুনে অত্যাধিক খুশি হয়েছি। আপনি নিশ্চয়ই জানেন আমি বিবাহিত, তারপরে আপনার এই অনুভূতি অযথা। আমায় ফিরিয়ে দিচ্ছেন স্যার, আমার ভুল কোথায়? আপনাকে আমি কোনোদিন নিজের কাছে রাখিনি যে আমি আপনাকে ফিরিয়ে দেব। আর আপনার ভুল হলো এইটা যে আমি বিবাহিত জেনেও আমাকে ভালোবাসা। এইবারের মতো আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু এরপরে এমন আচরণ যেন আপনি আর কোনোদিন না করেন। যান, নিজের কাজ করুন। কিন্তু ডক্টর লিসা উঠল না। এক অদম্য জেদ নিয়ে একই রকম ভাবে বসে থাকলো সে। ভিতর ভিতর থেকে ফুঁসছে লিসা। সে কোন দিক থেকে খারাপ? ম্যাচিওর, রূপবতী, সুন্দরী, কোয়ালিফাইড, এক ওয়েল এডুকেটেড মেয়ে সে। তাকে জাংকুক কেন ফিরিয়ে দিচ্ছে? লিসাকে বসে থাকতে দেখে জাংকুক আবারও বলল, কি হলো? আপনি এখনো যাননি কেন? প্লিজ গো। এইবার লিসা নিজের সমস্ত বাধা পার করে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুক ভরকে গেল। চোখ বড় বড় করে লিসাকে ছাড়াতে লাগলো। চোখ মুখ কুচকে গেছে জাংকুকের। এক অস্থির ভাব এসে হাজির হয়েছে জাংকুকের মাঝে। বুকের মধ্যে কেমন ধক করে উঠেছে তার। লিসার এমন ছোঁয়া তার শরীরে কাটার মতো ফুটছে। এদিকে জাংকুক যতই লিসাকে ছাড়ানোর চেষ্টা করছে, লিসা যেন ততই চোখের মতো জাংকুককে আঁকড়িয়ে ধরছে। লিসা এবার জেদি কণ্ঠে বলল,
আমি জানি স্যার, আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন না। আপনাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, তাহলে কেন নিজেকে এই নামমাত্র সম্পর্কে জড়িয়ে রেখেছেন স্যার? আপনি তো আপনার ওয়াইফকে ভালোবাসেন না, তাহলে কেন আমায় অ্যাকসেপ্ট করছেন না? আমি কি করলে আমার ভালোবাসা স্বীকার করবেন স্যার? প্লিজ টেল মি। জাঙ্কুক এবার লিসাকে জোর করে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দূরে ধাক্কা দিল। এর মধ্যে শোনা গেল এক সূক্ষ্ম কণ্ঠ, সরি টু ডিস্টার্ব ইউ গাইস। জাঙ্কুক দরজার দিকে তাকাতেই দেখলো তে মলিন চোখে তাকিয়ে আছে তাদের দিকে। জাঙ্কুকের বুক ধক করে উঠল। জাঙ্কুক এবার লিসাকে জোর করে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দূরে ধাক্কা দিল। রাগে কপালে শিরা উপশিরা ফুলে উঠেছে জাঙ্কুকের। চোখ মুখ লাল রং ধারণ করেছে মুহূর্তেই। চোয়াল শক্ত তার। হাত মুষ্টিবদ্ধ করে লিসাকে কিছু বলতে যাবে তার আগে চোখ পড়ল দরজার দিকে। জাঙ্কুকের বুক ধক করে উঠল। মাথা ফাঁকা লাগছে তার। দরজার সামনে দাঁড়িয়ে আছে তে, মুখ মলিন। চোখের কোণের পানি জাঙ্কুকের দৃষ্টি এড়ালো না। জাঙ্কুকের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে নিজেকে অত্যন্ত অসহায় লাগছে, কিন্তু মুহূর্তে তের কিছু বাক্য শুনে জাঙ্কুক অবাক। সরি টু ডিস্টার্ব ইউ গাইস। আমার নক করে আসা উচিত ছিল। আপনার জন্য দাদু নাস্তা পাঠিয়েছে, খেয়ে নিয়েন, আমি আসি। মাথা নিচু করে তর্জনী আঙ্গুল দিয়ে নিজের চোখের পানিটুকু মুছে ঠোঁটে মিছে হাসি টেনে তে কথাগুলি বলে টিফিন বক্সটা জাঙ্কুকের ডেস্কের উপর রেখে পেছন ঘুরে চলে যেতে নিলে তার হাতে টান পড়ল। তের বুক ছলাৎ করে উঠল। কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীতে এসে হাজির হয়েছে। মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপিয়ে দিয়েছে। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। এই মুহূর্তে এখান থেকে তার চলে যাওয়াই উত্তম। তার হাতের কবজি ধরা মানুষটিকে সে চিনতে ভুল করলো না। পেছন ঘুরে তাকালো পর্যন্ত না, শুধু দৃঢ় কণ্ঠে বলল, হাত ছাড়ুন। জাঙ্কুক যেন আরো জোরে চেপে ধরলো। দাঁতে দাঁত পিষে লিসার উদ্দেশ্যে বলল, গেট লস্ট ফ্রম হিয়ার রাইট নাও, আদারওয়াইজ আই উইল হ্যাভ টু কল সিকিউরিটি। আই ক্যান্ট সি ইউ এনিমোর অ্যান্ড ইউ আর ফায়ার্ড ফ্রম দিস জব। লিসা হাত মুঠো বদ্ধ করে ক্রুদ্ধ চোখে তের দিকে একবার তাকিয়ে জোর কদম ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল আর ধরাম করে দরজাটা চাপিয়ে গেল। জাঙ্কুক এবার চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়লো। তেকে এবার নিজের দিকে টেনে আনতে নিলে মেয়েটা যেন ফ্লোরের সাথে নিজের পাকে আটকে ধরে রেখেছে। এক চুলো এদিক ওদিক নড়ল না মেয়েটা। জাঙ্কুক বুঝলো তে তাকে ভুল বুঝেছে। তে দুই বাহু ধরে তার সামনে দাঁড় করিয়ে বলল, আসলে তে যেন জাঙ্কুকের কথা শুনতে অত্যন্ত নারাজ। মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমার সামনে থেকে সরুন, আমায় যেতে দিন। তে প্লিজ লেট মি এক্সপ্লেন। তে চোখ মুখ কুঁচকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল জাঙ্কুকের কাছ থেকে। সে কোনো রকম ভাবে জাঙ্কুকের কথা শুনতে চায় না। রাগ, কান্না, অভিমান, অভিযোগ সব মিলিয়ে দেখে যেন অত্যাধিক বিধ্বস্ত লাগছে। অন্তরের অন্তঃস্থলে সৃষ্টি হয়েছে অসহনীয় ব্যথা। সজোরে নিঃশ্বাস ফেলছে তে। সে কিছুতেই এই মানুষটার সামনে থাকতে চায় না। ধস্তাধস্তির এক পর্যায়ে তে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। তারপর এক প্রকার ছুটে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে জাঙ্কুক তের সামনে এসে দাঁড়িয়ে তার কেবিনের দরজা লক করে তেকে পাশের দেয়ালে শক্ত করে আটকে ধরলো। তের দুই হাত নিজের এক হাতে মুঠিবদ্ধ করে তার কোমরের পিছনে চেপে ধরে আর মেয়েটার পিঠে আরেক হাত জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে জাঙ্কুক। এখন তাদের মধ্যে কোনো ফাঁক নেই। জাঙ্কুকের ভারী নিঃশ্বাস তের কপালে এসে পড়ছে। এইদিকে তে চোখ বন্ধ করে দাঁতের ফাঁকে ঠোঁট চেপে ধরে আছে। কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। থেকে থেকে গভীর নিঃশ্বাস টানছে তে। জাঙ্কুকের এত সান্নিধ্য থেকেও তার কোনো রকম অনুভূতি কাজ করছে না আজ। জাঙ্কুক তের সমস্ত মুভমেন্ট অত্যন্ত সূক্ষ্ম নজরে পরখ করছে। জাঙ্কুক এবার তের কপালে কপাল ঠেকালো এবং ভরাট কিন্তু নরম কণ্ঠে বলল, তে আমায় একটু সময় দাও, আমি সবটা এক্সপ্লেন করছি। প্লিজ তে, জাস্ট গিভ মি সাম টাইম। জাঙ্কুকের এরকম কথায় তে
ফুপিয়ে উঠল। মুহূর্তে আখি জোড়া থেকে বেরিয়ে এলো উষ্ণ নোনা জল। দীর্ঘ প্রশ্বাস টেনে কম্পনরত কণ্ঠে বলল, আমায় যেতে দিন জাঙ্কুক, প্লিজ আমায় যেতে দিন। আমি এখানে আরো কিছুক্ষণ থাকলে আমি আপনার সাথে আরো বেশি জড়িয়ে পড়ব। আপনি কেন এই সম্পর্ককে এত এগিয়ে নিয়ে যাচ্ছেন? আমায় ছেড়ে দিন। ওই আপনি তো ঠিকই বলেছে, কেন নিজেকে এই নামমাত্র সম্পর্কে জড়িয়ে রেখেছেন? আমায় ডিভোর্স দিয়ে দিন। তের বলা শেষের কথাটি যেন জাঙ্কুককে অশান্ত করে তুলল মুহূর্তে। এতক্ষণ উবে যাওয়ার রাগ আবারও মাথা চাগার দিয়ে উঠল। শান্ত জাঙ্কুক যেন এবার লৌহ মানবের রং ধারণ করলো। কপালে শিরা দৃশ্যমান, চোয়াল শক্ত, চশমার আড়ালে ডাগর ডাগর আঁখিগুলো লাল রঙের আবরণে ঢাকা পড়েছে। তেকে ছেড়ে এবার তার দুটো হাত দেয়ালে ঠেসে ধরল আর নিজে তের মুখের সামনে ঝুঁকে পড়ল। তে চোখ বন্ধ করে আছে, মাঝে মধ্যেই নাক টানছে মেয়েটা। আচ্ছা, তের কথায় তার এত রাগ লাগছে কেন? সে তো নিজেই এরকমটাই প্ল্যান করে দেশের মাটিতে পা রেখেছিল। তাহলে আজ এই অনুভূতি কেন? কেন এই রাগ? জাঙ্কুক একদম তের ঠোঁটের কাছে নেমে এলো আর দাঁতে দাঁত পিষে বলল, সাহস বেড়েছে, কিছু বলছি না দেখে মাথা কিনে নিয়েছো? আর একটাবার ওই শব্দ মুখ থেকে আনলে মেরে ফেলবো। কথা বলার দরুন জাঙ্কুকের অধর বারবার তের ওষ্ঠে আলতোভাবে স্পর্শ করায় তের শরীর শিউরে উঠছিল। সাথে সাথে তে মুখ ঘুরিয়ে কণ্ঠে দৃঢ়ভাব আর কাপা স্বরে বলে, মেরে ফেলুন। এইবার জাঙ্কুকের দিকে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে, মেরে ফেলুন, আমিও বাঁচতে চাই না এই নামমাত্র সম্পর্কে থেকে। আমি আপনাকে মেনে নিলেও আপনি আমাকে কখনোই মানবেন না জাঙ্কুক। তার থেকে ভালো মুক্তি। আমি আপনার জীবনে শুধুমাত্র দায়িত্ব কর্তব্য হয়ে থাকতে চাই না জাঙ্কুক। আপনি তো আমার স্ত্রী হিসেবে গণ্যই করেন না। সেখানে আমাকে ভালোবাসা তো বিলাসিতা। হুট করে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে সরে আসে। সত্যি বলতে সে বুঝে উঠতে পারছে না সে এখন থেকে কি বলবে। জাঙ্কুক ভাষা হারিয়ে ফেলেছে, বাক্যের পাখি উড়াল দিয়েছে, বাম হাত কপালে ঘষে চলেছে। নিজেকে খাপছাড়া লাগছে। এক আকাশ পরিমাণ ক্লেশে জর্জরিত জাঙ্কুক চোখ বন্ধ করে 2-4 বার রুদ্ধশ্বাস ছাড়ল। নিজেকে সংযত রেখে আবারও 2 পা এগিয়ে গেল তের দিকে। মেয়েটি তখনও দেয়ালের সাথে পিঠ লাগিয়ে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে আছে। নত যেন চোখ দিয়ে তখনও সেই শুকনো বাড়িকণা ঝরে পড়েছে। জাঙ্কুক জিভ দিয়ে ঠোঁট বেজালো, আলগোছে ধরল তের 2 গাল, শান্ত স্বরে বলল, যা আমরা চোখে দেখি তা কি সবসময় ঠিক হয়? আর কানে শোনা? শুধুই এক পাক্ষিক শুনেছ। এক পাক্ষিক শুনলেও আরেক পাক্ষিকের কথা তো আমি জানি। কি জানো? এই যে জিয়ন জাঙ্কুকের গলার কাটাতে, যাকে সে উপড়ে ফেলতেও পারছে না আর না পারছে গিলতে। আমার জন্য আপনার জীবন কেন অগোছালো হয়ে থাকবে? আপিটা তো আপনাকে ভালোবাসে, তাকে একসেপ্ট করুন। তের চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি জাঙ্কুকের বৃদ্ধাঙ্গুল স্পর্শ করলো। মেয়েটা কথাগুলো অত্যাধিক স্বাভাবিকভাবে বললেও তার মনের ভিতরে চলছে প্রলয়। কিছুদিনের মধ্যেই জাঙ্কুককে সে আপন করে ফেলেছিল। যখন থেকেই সে বুঝতে পেরেছিল বিয়ে নামক বন্ধনের অর্থ, তবে থেকেই সে জাঙ্কুককে স্বামী হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু জাঙ্কুক হয়তো কখনোই এই সম্পর্কের কথা ভাবেনি বললে ভুল হবে। ভেবেছিল, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার কথা না, বিচ্ছেদের কথা। তে কাপা কাপা হাতে নিজের গাল থেকে জাঙ্কুকের হাত সরিয়ে ফেলল। তারপর দ্রুত গতিতে বেরিয়ে গেল কেবিন থেকে। এইদিকে জাঙ্কুক রীতিমতো হতভম্ব। তের কথা বিস্ফোরণের ন্যায় তার শরীর স্পর্শ করছে। রাগে ফেটে যাচ্ছে সে, শরীর কাঁপছে তার। উত্তেজনা প্রকাশ ঘটাতে পাশের টেবিলে সজোরে লাথি দেওয়া মাত্রই কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে আছড়ে পড়ল। তখনই কেবিনে প্রবেশ করলো সুগা। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। কিছু মুহূর্ত আগে এসে তেকে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে যেতে দেখেছে, আর এখন জাঙ্কুককে দেখছে এই অবস্থায়। তাহলে কি তাদের মধ্যে কিছু হয়েছে? সুগা প্রশ্ন করতে গিয়েও চুপ থাকলো। এখন জাঙ্কুকের মতিগতি ঠিক নেই, তাই কিছুক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে বলল, জাঙ্কুক, ইমার্জেন্সি। জাঙ্কুক ঘুরে তাকালো সুগার দিকে, রুদ্ধশ্বাস ছেড়ে ছোট্ট করে বলল, গধূলি বেলার আগমন প্রায়
শেষের দিকে সূর্যি মামা ঢলে পড়েছে। আজ সারাদিন ভীষণ রকম ব্যস্ত ছিল সে। তের অশ্রুসিক্ত নয়ন তাকে ঝালাপালা করে রেখেছিল। নিজেকে সংযত রেখেছে পুরোটা সময়। ইচ্ছে করছিল লিসাকে নিজের হাতে খুন করতে। যদি জাঙ্কুকের জন্য এক খুন মাফ হতো, তাহলে সেই খুন জাঙ্কুক লিসাকে করত। জানালার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ঠোঁটের মাঝে নিয়ে লাইটার দ্বারা সেটা জ্বালাতে যাবে, তার আগে কেউ একজন তার সিগারেট নিয়ে জানালার বাইরে ফেলে দিল। জাঙ্কুক ফট করে পাশে তাকালো, দেখলো সুগা। ছেলেটা দাঁত দেখিয়ে হেসে বলল, এইসব খেতে চুমু থেকে বহিষ্কৃত হতে চাস? মেয়েরা কিন্তু কালো ঠোঁটে চুমু খেতে চায় না। তের কথা উঠতে জাঙ্কুক কিছুটা থতমত খেয়ে গেল। তারপর বুঝলো সুগা তার সাথে মস্করা করছে। জাঙ্কুকও বাঁকা হেসে বলল, কেন, জিমিন বুঝি তোর ঠোঁটকে নির্বাসনে পাঠিয়েছে নাকি শর্ত জারি করেছে? জাঙ্কুকের কথায় মাথা চুলকে হাসলো সুগা। ইয়ার, মেয়েটা একদম জেকে বসেছিল মাথায়। সে সিগারেট পছন্দ করে না, জানতে পেরে চেইন স্মোকার হয়েও সিগারেট খাওয়া বন্ধ করেছি। সুগার এ কথায় হাসলো জাঙ্কুক। তখনই টোকা পড়লো কেবিনের দরজায়। একজন কর্মচারী কফি নিয়ে এসেছে। সুগা এক মগ কফি নিজে নিয়ে অন্যটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিল। সত্যি জাঙ্কুকের এই মুহূর্তে কফির প্রয়োজন ছিল। জাঙ্কুকের কেবিনে আসার আগে স্টাফকে বলে এসেছিল 2 মগ কফি জাঙ্কুকের কেবিনে পাঠাতে। এতদিনের বন্ধুত্বে সুগা জানে জাঙ্কুকের এখন কি প্রয়োজন। কফিতে চুমুক দিয়ে সুগার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম না যে তুই এতটা অধৈর্যশীল। সুগা বুঝলো জাঙ্কুক কিসের কথা বলছে। সুগা বিস্তার হাসলো, মুখ হা করে গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, হারানোর ভয় ছিল জাঙ্কুক। প্রতিটা মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে থাকতাম। মনে হতো যদি আমি তাকে হারিয়ে ফেলি। আসলে আমি তোদেরকে বলতে চেয়েছিলাম, ভেবেছিলাম পারিবারিকভাবে সমস্ত কিছু সেটেল করে তারপর তোদেরকে বলবো। কিন্তু বিশ্বাস কর, ওকে যখন দেখতে যাই তখনই মনটা কেমন আনচান করে উঠছিল। তাই তো সেই দিনই বাবা মাকে রাজি করিয়ে কাজী ডেকে বিয়ে করিনি। আসলে বিরহ কিংবা বিচ্ছেদ নিয়ে জীবনটা কাটাতে চাইছিলাম না। তারপর বিয়ের বয়স হতে হয়েছে, কতদিন আর কোলবালিশ নিয়ে ঘুমাবো? বলেই সুগা হেসে উঠল, সাথে জাঙ্কুকও। তারপর সুগা পুনরায় জাঙ্কুকের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, এবার তোরটা শুনি। হোয়াট? দেখেছি আমি তুই তোর কেবিন থেকে অশ্রুসিক্ত চোখে কিভাবে বেরিয়েছিল। আমি ঠিক সময় কেবিনে না আসলে আজ এই কেবিনের কোনো জিনিস আর আস্ত থাকতো না। ব্যাপার কি, খুলে বল। সুগার কথায় জাঙ্কুক এক পকেটে হাত গুজে রুদ্ধশ্বাস ছাড়লো। আকাশের পানে তাকিয়ে বলতে আরম্ভ করলো আজকের সমস্ত ঘটনা। সুগা খুব গভীরভাবে জাঙ্কুকের সমস্ত কথা শোনে। মেয়েটা আমার কোনো কথাই শুনতে চায় না সুগা। এই কথাটি বলেই জাঙ্কুক থামলো। সুগা জাঙ্কুকের সবকিছু শুনে মুচকি হাসে। জাঙ্কুকের কাঁধ চাপড়িয়ে বলে, বস, শি ইজ লাভ উইথ ইউ। জাঙ্কুক চমকিয়ে তাকায় সুগার দিকে। তার চোখ স্বাভাবিকের তুলনায় বড় আকার ধারণ করলো। ভ্রু কুঁচকে বলল, আর ইউ কিডিং মি? একদমই না। জানিস, মেয়েরা হয় একটু চাপা স্বভাবের, বরং একটু না অনেকটাই। অনেক মেয়েরা নিজের ফিলিংস বুঝে গেলেও তা প্রকাশ করতে পারে না। আর অনেক মেয়ে বুঝেই উঠতে পারে না যে তাদের অনুভূতি সামনের মানুষটার জন্য আসলে কি। তে এইসব মেয়েদের মাঝেই পড়ে। তোকে অন্য মেয়ের সাথে আলিঙ্গন আবদ্ধ থেকে তোর জন্য এক প্রকার রাগের সৃষ্টি হয়েছে। অত্যাধিক জেলাস ফিল করে তোকে এই ধরনের কথা বলেছে। এমন ভাবে বলছিস যেন তুই মেয়েদের উপর পিএইচডি করেছিস। সুগা একটু হাসলো, থেমে বলল, মা বলে পুরুষ মানুষদের যেরকম ভালোবাসা ভয়ঙ্কর, তেমনি নারীদের ভয়ঙ্কর ঘৃণা। পুরুষ মানুষেরা যেরকম সহজে কাউকে ভালোবাসতে পারে না, তেমনি নারীরাও কাউকে সহজে ঘৃণা করতে পারে না। আর তারা যখন কাউকে ঘৃণা করতে শুরু করে তখন পুরো কায়নাত লন্ডভন্ড করে দেয়। জাঙ্কুক, তের ঘৃণার পাত্র হওয়ার আগে, তাকে হারিয়ে ফেলার আগে মেয়েটাকে আঁকড়ে ধর। ভুলে যাবি না, আল্লাহ সবাইকে সেকেন্ড চান্স দেয় না। আর সেই সুযোগ পেয়েও যদি কেউ কাজে না লাগাতে পারে, তাহলে তার থেকে বড় অভাগা দ্বিতীয় কেউ নেই। সুগা, তুই ভালো করেই জানিস ভালোবাসা আমার দ্বারা আর সম্ভব নয়। আমি তো তোকে ভালোবাসতে বলিনি, বলেছি মেয়েটার অপ্রকাশ্য ভালোবাসাকে স্বীকার কর। যা, বাড়ি গিয়ে মেয়েটার রাত ভাঙা। অত্যাধিক দেরি হওয়ার আগে সব ঠিক কর। আফসোস করার আগে কাছে টেনে নে।
পরে কিন্তু পছতানো ছাড়া উপায় পাবি না। এতক্ষণে জাংকুকের কফিটাও শেষ। বাহিরের অর্ধচাঁদের দিকে তাকিয়ে জাংকুক এক গম্ভীর নিঃশ্বাস ছাড়লো। সে যেন কোনো একটা গোলক ধাঁধায় ফেসেছে, সেটা সে খুব ভালো করে উপলব্ধি করতে পারছে। মেয়েটা তার জীবনযাত্রায় এক অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ, অভ্যাস, কারণ তার দ্বারা যে দ্বিতীয়বার ভালোবাসা হবে না। সুগার সমস্ত কথা ফেলার মতো নয়। তের জন্য মনটা কেমন অশান্ত হয়ে আছে তার। একটা পলক মেয়েটাকে দেখার জন্য আঁখি বিদ্রোহ ঘোষণা করছে। কারা বলে বন্ধু নাকি চরম শত্রু, তারা হয়তো সুগাকে দেখেনি। আজ জাংকুক সন্তুষ্ট সুগার মতো একটা বন্ধু পেয়ে। সুগা জাংকুকের হাতে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে বলল, শুনেছি জিমিন আর তে একে অপরের জান। জিমিন সুখে থাকলে তেও সুখে থাকবে, আর তে সুখে থাকলে জিমিনও। আর তাদের সুখে রাখার দায়িত্ব আমাদের। তার মানে এতগুলো কথা বললি জিমিনের সুখের জন্য? বন্ধুর ক্লেশ কমানোর জন্য। জাংকুক সুগার কথায় মুচকি হাসি দেয়। ছেলেটা যে জিমিনের মায়ায় গভীরভাবে লিপ্ত হয়েছে তা জাংকুক খুব ভালোভাবে বুঝতে পারলো। জাংকুক আর দাঁড়ালো না, সুগাকে বাই বলে বেরিয়ে গেল হসপিটাল থেকে। এদিকে সুগা সামান্য হেসে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে বলল, চান্দু, তুমি যে তের ভালোবাসায় ডুব দিয়েছ শুধু উপলব্ধি করতে বাকি। ব্যাপার না, সেটাও হয়ে যাবে। বউ, একটু নিচে আসবে? তোমার স্বামী অধীর আগ্রহে তোমার অপেক্ষায় আছে। মুঠোফোনের ওপাশ থেকে সুগার এরকম কথা শুনে জিমিন চমকে উঠল। গাল লাল হয়ে গেল মুহূর্তে। ছুটে গিয়ে ব্যালকনি থেকে দেখলো সুগা গাড়ির ভেতরে বসে তার দিকেই তাকিয়ে আছে। কানে ফোন, উস্কো খুস্কো চুল, চোখে মুখে পরিশ্রান্ত ভাব। জিমিন নিজেকে সামলে বলল, ভেতরে আসুন, মা আব্বু খুশি হবে। না, আজ না, পরে। তুমি আসো, আই এম ওয়েটিং। সুগা ফোন কেটে দিল। জিমিন দীর্ঘশ্বাস ফেলে আয়নায় নিজেকে একবার দেখে দৌড়ে নিচে চলে গেল। গুটি গুটি পায়ে গাড়ির কাছে আসতেই সুগা দরজা খুলে জিমিনকে টেনে নিজের কোলে বসিয়ে দরজা বন্ধ করে দিল। জিমিন চমকে উঠে সুগার গলা জড়িয়ে ধরল। সুগা ঠোঁট কামড়িয়ে হেসে জিমিনের কোমর জড়িয়ে টেনে ধরল নিজের সাথে। এরকম কে করে? ভয় পাইয়ে দিয়েছিলেন? দেখছিলাম ভয় পেলে তোমায় কেমন লাগে। জিমিন নতজানু হয়ে থাকলো কিছুক্ষণ, তারপর সুগার দিকে আদিকে দৃষ্টিতে তাকিয়ে বলল, বেশি ক্লান্ত? ক্লান্তি দূর করতেই তো এখানে আসা। আপনি ডক্টর, আর ক্লান্তি দূর করতে এসেছেন আমার কাছে? জিমিনের কথায় সুগা উত্তর দিল না। চোখে মুখে এক আলাদা ভাব তার। প্রিয়তমাকে কাছে পেয়ে কোন পুরুষ নিজেকে সামনে রাখতে পারে? সুগা এক হাত দিয়ে জিমিনের ঘাড় সমেত গাল স্পর্শ করতেই জিমিন চোখ নামিয়ে সুগার কলার খামচিয়ে ধরে। মুহূর্তেই অনুভব করতে পারে তার অধর জোড়ায় স্নিগ্ধ ছোঁয়া। সেই ছোঁয়া পর মুহূর্তেই জিমিনের গলায় নেমে আসে। জিমিন নেতিয়ে যাচ্ছে, অবশ হয়ে আসছে তার শরীর। ছোট ছোট ব্যথায় জিমিন কেঁপে উঠছে বারবার। জাংকুক ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখলো তার বউয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছে।